নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকেই চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন মুক্ত কণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব খবরের সত্য মিথ্যে এই বিষয়টি নিয়ে। তার আগে আমরা জেনে নিতে চাই বিশেষ কিছু শিরোনাম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সপ্তাহের এমন কিছু খবর যার সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। 2025 সালের মধ্যে ভারত বাংলাদেশের চেয়ে দরিদ্র হবে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। দাবিটি মিথ্যে। এটি করোনাকালীন অনুমান ভিত্তিক ছিল। IMF-এর এখনকার পূর্বাভাস বলছে 2025 সালের মধ্যে মোট জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে ভারত বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকবে। সংসদে সাকিবকে নিয়ে ব্যারিস্টার সুমনের বক্তব্য দাবিতে একটি ভিডিও ভাইরাল করা হচ্ছে। মূলত গত বছরের একটি বক্তব্যের অডিও যুক্ত করে এই ভিডিওটি বানানো হয়েছে। এক বছরের উদ্বেগজনক হারে বেড়েছে গণমাধ্যমে ভুয়া খবর প্রকাশের সংখ্যা। বুম বাংলাদেশের পরিসংখ্যান বলছে 2023 সালে দেশীয় মূলধারার গণমাধ্যমে 44টি ভুয়া এবং বিভ্রান্তিকর খবর প্রচার করা হয়েছে। বিশেষ কিছু শিরোনাম এতক্ষণ আমরা জানছিলাম। আমরা শুরুতেই যেমনটি বলছিলাম, খবরের সত্য মিথ্যে এই বিষয়টি নিয়ে আলাপ করব। আলাপ করার জন্য অতিথি যারা রয়েছেন তাদের সাথে শুরুতেই আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক মফিজুর রহমান, এবং আমার সাথে যুক্ত রয়েছেন বুম বাংলাদেশের সম্পাদক আমির শেখ। সেই সাথে অনলাইনে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হবেন খুব সহসাই আমরা আশা করছি। চ্যানেল 24-এর অনলাইন ইনচার্জ মজহার খন্দকার এবং যমুনা টেলিভিশনের জয়েন্ট নিউজ এডিটর মুর্শিদুজ্জামান হিমু। আমরা বুম বাংলাদেশের সম্পাদক আমির শেখ আপনাকে দিয়ে শুরু করতে চাই। তৃতীয় যে শিরোনামটি আমরা করেছিলাম যে এক বছরে উদ্বেগজনক হারে বেড়েছে গণমাধ্যমে ভুয়া খবর প্রকাশের সংখ্যা, এবং 44টি আপনারা আপনাদের বার্ষিক যে প্রতিবেদন সেখানে আপনারা দেখিয়েছেন। এবং সেই জায়গাটা যদি আমরা যাই, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে টানা চতুর্থবারের মতো শীর্ষে রয়েছে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টিভি, দ্বিতীয় অবস্থানে রয়েছে, এবং তারা 9টি ভুয়া খবর প্রকাশ করেছে এমনটি আপনাদের প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া 7টি ভুয়া খবর প্রকাশ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে RTV, 6টি ভুয়া খবর প্রকাশ করে তৃতীয় অবস্থানে রয়েছে অনলাইন সংবাদ মাধ্যম বাংলা নিউজ 24। একটু জানতে চাইব যে আপনারা যে বার্ষিক প্রতিবেদনগুলো করছেন কিসের ভিত্তিতে করছেন? ধন্যবাদ চ্যানেল 24-কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, যে গণমাধ্যমে ভুয়া খবর কিংবা সামগ্রিকভাবে ভুয়া খবরের বিষয়ে আলোচনা করার জন্য। আর আমি বিশেষ করে আজকে অত্যন্ত খুশি এজন্য যে আমি আজকে এই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। এই প্যানেলে আছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, যিনি আমার ইউনিভার্সিটির আমার ক্লাস শিক্ষক ছিলেন, শ্রদ্ধেয় মফিজুর রহমান স্যার। তো এই আমরা বার্ষিক প্রতিবেদনটা প্রকাশ করলাম, মাঝখানে একটু বলেন, আমার নাম হচ্ছে আমির শাকির, আমির শেখ বলা হয়েছে, খুবই দুঃখিত। আমির শাকির। আমি বাংলাদেশের সম্পাদক হিসেবে কাজ করছি এখানে। আমাদের প্রতিবেদনটা প্রকাশ হওয়ার পরে এবছর যেহেতু আমাদের নজরে বেশি পরিমাণে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি পরিমাণে ভুয়া খবর ডিটেক্টেড হয়েছে, আমাদের নজরে পড়েছে, চিহ্নিত করতে পেরেছি আমরা। এই সংখ্যাটা বেশি হওয়ার কারণে অন্যান্য বছরের তুলনায় এটা মোটামুটি সাংবাদিকদের মধ্যে বা গণমাধ্যমগুলোর মধ্যে ভালো একটা আলোচনা, ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমি যদি ইয়েতে বলি যে 2020 সালে যখন আমরা আসলে বাংলাদেশে আমাদের কার্যক্রম শুরু করি, ওই বছর করোনা আসার কারণে করোনা ভিত্তিক অনেক ধরনের বিভ্রান্তিকর খবর গণমাধ্যমে চিহ্নিত হয়েছিল। সে বছর আমরা মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত মোটামুটি আমরা 23টি গণমাধ্যমে
ভুল বা বিভ্রান্তিকর খবরকে আমরা চিহ্নিত করেছি। এরপরে 2021 সালে আমরা চিহ্নিত করেছি মাত্র 11টা। ওকে। এরপরে 2022 সালে এসে একটু বাড়লো 16টা, মোটামুটি কাছাকাছি। কিন্তু এই বছর আমরা করেছি, ডিটেক্ট করেছি 44টা, মানে আমাদের নজরে এসেছে যেগুলো, আমরা সেগুলো নিয়েই একটা প্রতিবেদন প্রকাশ করেছি। অনেকে বলছেন যে এটা বাংলাদেশের গবেষণা প্রতিবেদন, রিসার্চ আর্টিকেল, ওরকম এটাকে আসলে গবেষণা, আমরা আসলে ভুয়া খবরগুলোকে নিয়ে গবেষণা করার কোনো প্রতিষ্ঠান না। আমরা এটা বলতে পারেন যে আমাদের এক বছরে আমরা যতগুলো চিহ্নিত করেছি ভুয়া খবর, এই ভুয়া খবরগুলোকে আমরা একটা কম্পাইলেশন করেছি, একটা সংকলন করে একটা পার্শ্বিক। সেক্ষেত্রে ভুয়া খবরগুলো শুধুমাত্র মেইন স্ট্রিমের মাধ্যমগুলোকে নিয়ে কেন? এছাড়াও তো আরো বেশ কিছু মাধ্যম রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা অনুপস্থিত দেখেছি। না, আমাদের এই প্রতিবেদনটা স্পেসিফিকলি হচ্ছে গণমাধ্যমে যে ভুয়া খবরগুলো চিহ্নিত হয়েছে। এর বাইরে যেগুলো আছে সামাজিক মাধ্যমে, অন্যান্য পলিটিক্যাল পার্টির পেজ থেকে কিংবা ধর্মীয় কিছু পেজ বা গ্রুপ থেকে যেগুলো ছড়ানো হয়েছে, এগুলো নিয়ে আমরা অসংখ্য প্রতিবেদন করেছি। আমাদের প্রতি মাসে অসংখ্য প্রতিবেদন হচ্ছে, 40টা 45টা করে প্রতিবেদন যাচ্ছে অন অ্যাভারেজে। সো ওইগুলোকে আমরা আলাদা করে পরিসংখ্যান করে নিই। যেহেতু গণমাধ্যম একটা মানুষের আস্থার জায়গা, গণমাধ্যম থেকেই মানুষ হচ্ছে মূলত খবর সংগ্রহ করে, এর মেইন সোর্স গণমাধ্যম। সেহেতু গণমাধ্যমে যদি একটা ভুল খবর বা বিভ্রান্তিকর খবর প্রচার হয়, তাহলে সেটা আসলে একটু উদ্বেগের বিষয়। সেজন্য আমরা গণমাধ্যমে কি পরিমাণ মিসলিডিং খবর, মিসরিপোর্ট হয়েছে, গণমাধ্যমকে যদি বলি, এখানে অনলাইন মিডিয়া আছে, প্রিন্ট ভার্সনের গণমাধ্যম রয়েছে, তারপরে টেলিভিশন রয়েছে। এই সবগুলো গণমাধ্যম মিলে আমরা যতগুলো মিসরিপোর্ট আমরা ডিটেক্ট করতে পেরেছি, ওইগুলোর ভিত্তিতে আমরা জাস্ট একটা কম্পাইলেশন করেছি যে আমরা 44টা মিসরিপোর্ট পেয়েছি, এর ভিত্তিতে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি। ওই রিপোর্টগুলো যে গণমাধ্যমগুলোতে প্রচারিত হয়েছে, কোনো একটা খবর দেখা গেছে অনলি একটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আবার কোনো একটা গণমাধ্যম দেখা গেছে, কোনো একটা রিপোর্ট দেখা গেছে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আবার যেহেতু অনেকে কিছু কিছু মিডিয়া আছে যেগুলো হচ্ছে অন্য গণমাধ্যমকে একটু কপি করে দ্রুত নিউজ পাবলিশ করতে চায়, তারা দেখা গেছে যে আগের মিডিয়াটা ভুল করার কারণে, তারা পরবর্তীতে কপি করার কারণে এই ভুলের সংখ্যাটা একটা খবরকে 15টারও বেশি পরিমাণ সংবাদ মাধ্যমে এই ভুল খবরটা প্রচারিত হতে দেখা গেছে। কিন্তু আপনাদের এই প্রতিবেদনে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে দেখেছি যে ভুল ছবি প্রকাশ করা হয়েছে, সেটাকেও আপনারা ভুল তথ্য বলে বিবেচিত করছেন। আংশিক ভুল ছিল, সেটাকেও আপনারা ভুল তথ্য বলে বিবেচিত করছেন। কনটেক্সটের সাথে ছবির ঠিক ছিল না, সেটাকেও আপনারা ভুল তথ্য বলে বিবেচিত করছেন। মানে এইটার ক্রাইটেরিয়াটা কিভাবে আপনারা নির্ধারণ করেছেন? আচ্ছা, এখানে আমরা ফেক নিউজ টার্মটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি ব্যবহৃত একাডেমিক ভাষায়। সে ফলস নিউজ বা ধরুন আমরা রেটিং করি, ওইগুলোকে আসলে আমরা ফলস নিউজ, ফলস আছে, পার্টলি ফলস আছে, মিসিং কনটেক্সট আছে, অনেকগুলো বিষয় আছে। ওইগুলোকে আমরা আসলে এখানে আলোচনা না করে আমি বলতে চাচ্ছি যে আমরা আসলে ভুয়া খবরের, আমাদের রিপোর্টের শুরুতে বলে দিয়েছি যে আমরা ভুয়া খবর হিসেবে কোন কোন জিনিসগুলোকে ধরে নিয়েছি। ভুয়া খবর হচ্ছে যেই নিউজটার কোনো যদি বেসিস না থাকে, একদম ভুল যদি হয়, কিংবা পার্টলিও যদি ভুল হয়, কিংবা সংবাদ ঠিক আছে, ছবিটা ভুল। দেখা গেছে যে আর্জেন্টিনার ভূমিকম্প, এর সাথে ছবি প্রকাশ হয়েছে সাউথ কোরিয়ার ভূমিকম্পের ছবি। এটা আমাদের গত বছরের রিপোর্টেই আছে। একটা গণমাধ্যম ভূমিকম্পের, আর্জেন্টিনার ভূমিকম্পের খবর প্রকাশের ক্ষেত্রে সাউথ কোরিয়ার একটা ভূমিকম্পের ছবি প্রকাশ করার এটা অনাকাঙ্ক্ষিত। সো যদি ভুল ছবি প্রকাশ করা হয়ে থাকে, দেখা গেছে যে একজন অভিনেত্রীর কম তুলনামূলক, কিন্তু ছবিটা ভুল কিন্তু তথ্যটা তো সত্য, হ্যাঁ, সেক্ষেত্রে কি মিথ্যা তথ্য হবে কিনা? দেখা গেছে যে আপনি বললেন যে আমার একটা আদালত রায় দিল যে আমার আমির শাকিরের কারাদণ্ড হয়েছে 7 বছরের। এখন আমির শাকির নামে আরেকজন ব্যক্তি আছেন যিনি ভূমির সম্পাদক না, তিনি দেখা গেছেন অন্য একটা কাজ পেশায় আছেন, তার একটা ছবি আপনি অনলাইন থেকে সার্চ করে আপনি ওই ছবিটা প্রকাশ করে দিলেন। সো এটা একটা ভুল। সো যদি ইয়ের সাথে যায়, একটা রিপোর্টের সাথে যদি ভুল ছবি প্রকাশ হয়, সেটাকেও আমরা ভুয়া খবরের
এইখানে পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা যে হিসাবটা করেছি, এই হিসাবের সুবিধার্থে আমরা ভুয়া খবর হিসেবে আখ্যায়িত করছেন আপনারা। আমরা এই সবগুলোকেই আমরা ভুয়া খবর হিসেবে চিহ্নিত মানে গুনেছি, জি, কাউন্ট করেছি। আপনার কাছে আবারও আসবো অধ্যাপক মফিজুর রহমান, আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু জানতে চাইব। ওনারা যে প্রতিবেদনটি প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে এটি আসলে তাদের কোনো গবেষণালব্ধ কোনো কিছুই নয়, ওনারা বিভিন্ন মাধ্যমগুলোতে যে ভুয়া খবরগুলো প্রকাশিত হয়েছে বা প্রচারিত হয়েছে সেগুলো একটা কম্পাইল তারা করেছেন। তো এবং এই জায়গাতে কিছু কিছু বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কিছু কিছু জায়গায় এখনও অস্পষ্ট রয়েছে। এই বিষয়ে যদি আপনার কিছু বক্তব্য থাকে বলার। না, প্রথমত বিষয় হচ্ছে যে আপনার ফেক নিউজ, এই বিষয়টি তো এখন বহুল আলোচিত বিষয়। গণমাধ্যমে যে আপনার আগেও যে ফেক নিউজ প্রচারিত হতো না তা কিন্তু নয়, কিন্তু প্রযুক্তি আসার কারণে এগুলো এখন আমাদের আলোচনার বেশি কেন্দ্রবিন্দুতে আসছে। এবং সেই আপনার ভুল তথ্য থেকে বেঁচে থাকার জন্যই কিন্তু গণমাধ্যম সর্বদা চেষ্টাও করেছে, কারণ তাদের সেটাই হচ্ছে তাদের সাংবাদিকতার মূল আপনার কি যে আপনার শক্তি। তো আপনার অতীতে যেমন ফেক নিউজ হয়েছে সেগুলো হয়তো ওভাবে গণমাধ্যমগুলো কোনো মনিটরিংয়ের আওতায় ছিল না, সে কারণে হয়তো অনেক সময় সেগুলো নিয়ে মানুষ আলোচনা করেছে, হয়তো মানুষ বুঝতেও পারে নাই যে ওটা একটা ফেক নিউজ বা ওটা একটা ভুল তথ্য, এরকম হয়ে থাকতে পারে। কিন্তু এখন যেহেতু গণমাধ্যমগুলো একটা চ্যালেঞ্জ কিন্তু তৈরি হয়েছে, যে ফেক নিউজ ফ্যাক্ট চেক অর্গানাইজেশনগুলো যেভাবে কাজকর্ম শুরু করেছে দেশে বিদেশে সব জায়গায়, অতএব গণমাধ্যমগুলো কি দিচ্ছে না দিচ্ছে সেটাও কিন্তু নজরদারি করার মতো প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে। এখন এই নজরদারিটা যে হওয়াটাই স্বাভাবিক। তো পার্টিকুলারলি ফেক নিউজ ছড়াচ্ছে বিভিন্নভাবেই, যেটা উনি বলছিলেন যে আমাদের তো এখন প্রযুক্তি কেন্দ্রিক অনেক ধরনের মাধ্যম আছে যে মাধ্যমগুলোতে আমরা এখন ফেক নিউজের শিকার হই। এখন এই যে পরিভাষাগত যে বিষয়টি, যে এটা কি আসলে ভুল নাকি এটা একেবারে ভুয়া খবর, এটা কি আসলে খুব উদ্দেশ্য প্রণোদিত ভুয়া, নাকি এটা আসলে হঠাৎ করে একটা তথ্য মিসিং হয়ে গেছে সে কারণে একটা ভুল, এই বিষয়গুলো একটু আসলে সূক্ষ্মভাবে দেখার প্রয়োজন আছে। আমি জানি না ওনারা যেভাবে করেছেন সেই প্রক্রিয়াটি কেমন। এই জায়গাটা স্যার একটু সাপ্লিমেন্টারি যদি আপনার সাথে অ্যাড করি, আপনি যেটা বলছিলেন যে এই যে ভুয়া তথ্যগুলো ছড়ায়, এটা কি তথ্য সংগ্রহের অভাবের কারণে হয় নাকি এথিক্সের কোনো সমস্যা রয়েছে? না, এখানে আপনার বহুমাত্রিক বিষয় আছে। একটা হচ্ছে যে আমরা তো এখন খুব একটা কম্পিটিশনের মধ্যে আছি, গণমাধ্যমগুলো সাংঘাতিক কম্পিটিশনের মধ্যে আছে। কত দ্রুত নিউজ আপনি মনে করেন যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল কতগুলো, তাই না, আমাদের অনলাইন পোর্টাল, এবং আজকাল তো প্রত্যেকটা মানুষই একজন যোগাযোগ কর্মী, আসলে সবাই একজন একটা মিডিয়া ইনফ্যাক্ট। অতএব সেই অর্থে কিন্তু এই ফেক নিউজ বা ভুল তথ্য অপতথ্য এগুলো ছড়িয়ে দেওয়ার পটেনশিয়াল ক্যাপাসিটি কিন্তু সবারই আছে, আমার সোশ্যাল মিডিয়া বা আমি যেটা ইউজ করি। এখন কথা হচ্ছে যেটি গণমাধ্যমে যখন হয়, গণমাধ্যমের বিষয়টি হচ্ছে যে গণমাধ্যম যেহেতু চ্যালেঞ্জের মধ্যে আছে, কম্পিটিশনের মধ্যে আছে, এবং প্রযুক্তিগত ইয়ের কারণে এখন প্রতিনিয়ত একটি আরেকটির সাথে কম্পিটিশনের মধ্যে থাকে, এবং ওই যে তাড়াহুড়ার যে সাংবাদিকতা সেটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি এখন, তাই না? তো সেটি করতে গিয়ে হয়তো একটি খবরের যথার্থ যত সোর্স থেকে ভেরিফাই করার প্রয়োজন ছিল সেগুলো হয়তো কখনো কখনো হয়ে ওঠে না। আবার এটাও হয়, আমরা কিন্তু দেখেছি যে গণমাধ্যমের যে হিউম্যান রিসোর্স, এই হিউম্যান রিসোর্স একদিক থেকে দেশে যেমন হিউম্যান রিসোর্স অনেক বেশি আমরা তৈরি করছি, অনেক সাংবাদিকতা বিভাগ তৈরি হয়েছে, কিন্তু অন্যভাবে আমরা গণমাধ্যমগুলোতে হিউম্যান রিসোর্স যারা কর্মরত আছেন তাদের মধ্যে আমরা দেখেছি যে স্কিলড এবং অভিজ্ঞ হলেই সেখান থেকে ওনারা থাকতে পারেন না, অন্যরা আসেন, জুনিয়রদেরকে নেওয়া হয়। তো সেই কারণে অভিজ্ঞ মানুষ যে যারা আসলে তাদের অভিজ্ঞতা তাদের যে প্রজ্ঞা দিয়ে সেই বিষয়গুলো থেকে গণমাধ্যমকে রক্ষা করবেন, সেটি কিন্তু আজকাল কম হয়ে উঠছে। আমি পার্টিকুলারলি একটা কথা বলতে চাই যে ডেস্কের যে দায়িত্ব, আমাদের দেশের সাংবাদিকতা দেখবেন ডেস্কে হচ্ছে সবচেয়ে যে কারা থাকেন, ডেস্কে থাকেন যারা একটু অভিজ্ঞতা কম এবং যারা একটু জুনিয়র নবীন, তাদেরকে ডেস্কে বসিয়ে দেওয়া হয়, শিক্ষানবিশ যারা তাদেরকে বসিয়ে দেওয়া হয়। কিন্তু ডেস্ক তো সেটা যে লাস্ট চেকপোস্ট, আমরা একটা কথাই বলি এটা হচ্ছে লাস্ট চেকপোস্ট, যেখান থেকে একটা খবর বা একটা তথ্য অডিয়েন্স কাছে পৌঁছে গেলে আর কোনো কিছু করার নেই। অন্যদিকে ওই যে স্টার রিপোর্টার সব মাঠে ঘাটে তারা রিপোর্টিংয়ের কাজ করছেন, কিন্তু ডেস্ক কিন্তু অবহেলিত। এই যে আপনি বলছেন যে কেন এটা চলে যায়, এই লাস্ট চেকপোস্টের জায়গাটা যদি স্ট্রং না হয়, বাইরের দেশে কিন্তু সারা জীবন আপনার দীর্ঘ সময় রিপোর্টিংয়ে অভিজ্ঞতা নিয়ে আপনি ডেস্কে যান, যখন আপনি সেগুলোকে যথার্থভাবে ক্রস চেক করা, ভেরিফিকেশন করা, সেই বিষয়গুলো আপনি করে উঠতে পারেন। তা আমার মনে হয় যে এখানে এক হলো তাড়াহুড়ার সাংবাদিকতা, সেই বিষয়টি, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ডেস্ক, দুর্বল ডেস্ক, আমি ইন জেনারেল বলছি, এটা কোনো পার্টিকুলার বিষয় নয়। আর থার্ড হচ্ছে যে
আসলে সোসাইটি অ্যাজ এ হোল এবং আমাদের যেই আমাদের এক ধরনের মোরাল ডিগ্রেডেশন হয়েছে, সেই মোরাল ডিগ্রেডেশন হওয়ার কারণে যেটা হচ্ছে যে আমরা কখন ফেক নিউজ বা ভুয়া তথ্য হয়, যখন আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো ক্ষতি করা, কারো রেপুটেশন নষ্ট করা এবং বিভিন্নভাবে যখন আপনি আপনার স্বার্থকে পার্সু করেন, তখনই কিন্তু আপনার যে রিসোর্স আছে অর্থাৎ মিডিয়া বা আপনার শক্তি, সেটাকে ব্যবহার করে আপনি ফেক নিউজ দিয়ে আপনি প্রতিপক্ষকে ঘায়েল করতে চান। তো এই সার্বিকভাবে সোশ্যাল ডিগ্রেডেশন, গণমাধ্যমের নিজস্ব শক্তি হ্রাস পাওয়া এবং আপনার তাড়াহুড়ার সাংবাদিকতায় এসব মিলে কিন্তু আমাদের এই ধরনের তথ্য ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অনেক আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আপনার কাছে আবারও আসবো, আমরা একটু এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি জানতে চাই। আমাদের সাথে অনলাইন ইতিমধ্যে যুক্ত হয়েছেন যমুনা টেলিভিশনের জয়েন্ট নিউজ এডিটর মুর্শিদুজ্জামান হিমু। জনাব মুর্শিদুজ্জামান হিমু, স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ, কষ্ট করে সময় দিয়েছেন। আপনি নিশ্চয়ই অধ্যাপক মফিজুর রহমানের কথাগুলো শুনছিলেন। তিনি বলছিলেন যে তাড়াহুড়ো করবার কারণে, দুর্বল ডেস্ক থাকবার কারণে কিছু কিছু জায়গায়, সব জায়গার কথা উনি বলেননি, এবং পাশাপাশি বলছেন যে কোথাও কোথাও স্বার্থ সিদ্ধির জন্য ভুল তথ্যগুলো ছড়ানো হয়। আপনার কাছে একটু জানতে চাই কেন এই ভুলগুলো হয়। আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করতে হবে। ভুল তো আসলে দেখেন কেউ জেনে বুঝে করে না। জি, আপনি যখন ছোটবেলায় যখন অঙ্ক পরীক্ষায় বসতেন, দেখা যাচ্ছে হিসেব করছেন ৭৯, দেখা যাচ্ছে ৬৯ লিখে চলে আসছেন। তো এই ভুলগুলো কিন্তু আসলে মানুষজন কোনো ক্ষেত্রে, জীবনের কোনো ক্ষেত্রেই কখনোই জেনে বুঝে করে না। সাংবাদিকরা তো নাই। দেখেন, আমরা যখন সাংবাদিকতা পড়তে আসি বা একজন নভিস সাংবাদিক যখন সাংবাদিকতা শুরু করেন, তখন কিন্তু স্যাররাই কিন্তু তার শিক্ষার্থীদের শেখান বা আমাদের সিনিয়ররা কিন্তু আমাদের নভিস জার্নালিস্টদের শেখান যে ফোর্থ স্টেট, তারপর সাংবাদিকরা জাতির বিবেক, মানে এই টাইপের কথাগুলো। তো এই কথাগুলো যারা আসলে মানে খুব প্যাশনেটলি সাংবাদিকতা করতে চান, তারা কিন্তু নিজের মনের মধ্যে গেঁথে ফেলেন। এটা যতই আমরা বলি এগুলো বুকিশ কথা, কিন্তু যারা একজন প্যাশনেট, একজন রিপোর্টার বা একজন জার্নালিস্ট, এগুলো কিন্তু নিজের মধ্যে সবসময় তার মাথার মধ্যে এই জিনিসগুলো কিন্তু বাড়ি দিতে থাকে। তারপরও আসলে একজন হিউম্যান বিং মাঝে মধ্যে ভুল হয়ে যায়। স্যার যেগুলো আপনি বুঝছিলেন, আমি শুনছিলাম যে দুর্বল ডেস্ক, তারপরে হচ্ছে আরো বেশ কিছু বিষয়। সাংবাদিকতায় তাড়াহুড়ো করার সুযোগ আছে কি আসলে স্যার? যে এই বিষয়টিও বলছিলেন, সাংবাদিকতার তাড়াহুড়ার সুযোগ আসলে আপনি ২০২৪ সালে সাংবাদিকতা করবেন, তাড়াহুড়ো তো কিছুটা থাকবেই। দেখেন, আপনার সোশ্যাল মিডিয়া আছে অনেক, আপনার আগে অনেক সোশ্যাল মিডিয়া নিউজ। এই তাড়াহুড়োটা না, ক্লিকবেট, এটা আপনি ক্লিকবেট সাংবাদিকতার কথা বলছেন। এটা যে কেউ কেউ চর্চা করে না তা না, চর্চা করে। কিন্তু আমরা যারা মূলধারার গণমাধ্যম বলি বা দাবি করি, এটা বেশিরভাগই কিন্তু ক্লিকবেট সাংবাদিকতার চর্চা আসলে খুব যে বেশি হয় তা না। আমরা এখনো বিশ্বাস করি যে দিন শেষে সাংবাদিকতাটাই টেকে এবং টিকবে। এর মাঝেও যে ভুলের কথাটা বলছিলেন, ভুল আসলে হয়ে যায়। ভুল, আমি একটা জিনিস বলি যে ভুল কোন কোন ক্ষেত্রে হয়। দেখেন, আগের থেকে রিপোর্টাররা যে ইনফরমেশন গুলো নিয়ে আসছে, তার হাতে 10টা ইনফরমেশন আছে, রিপোর্টাররা কিন্তু সেগুলো খুব ক্রস চেক করেই সেই রিপোর্ট গুলো করছেন বা স্টোরি গুলো করছেন। সেগুলোতে কিন্তু খুব বেশি ভুল হচ্ছে না। ভুল হচ্ছে কোনগুলোতে? ডেস্কে যে কাজগুলো হচ্ছে, স্যার যেগুলো বলছিলেন, আমরা বা অনলাইনে যে সোর্স গুলো পাচ্ছি, যে স্ল্যাক গুলো পাচ্ছি, সেখান থেকে যে নিউজ গুলো হচ্ছে, সেখানেই কিন্তু ভুলগুলো হয়ে যাচ্ছে। হয়তোবা কিছু ছবিতে ঝামেলা হয়ে যাচ্ছে, ছবি হয়তো অনেক পুরনো ছবি, আমরা খুব রিসেন্ট ছবি বলে চালিয়ে দিচ্ছি। এই যে তাড়াহুড়োর তো একটা কারণ, অবশ্যই তাড়াহুড়োর কারণেও কিছু ভুল হচ্ছে। আবার কিছুটা তো মানে অভিজ্ঞতার অভাব তো বটেই। এসব কারণে আসলে এই টুকটাক ভুল। তবে আমি একটা জিনিস বলবো, আমাদের সাথে যারা এখন জুনিয়ররা কাজ করছেন, তারা আগের থেকে অনেক বেশি সচেতন, অনেক বেশি তারা তাদের নিজেদের যে কাজটা করছেন সেটা নিয়ে তারা অনেক বেশি তারা কোয়ারি করেন। আমাদের যারা সিনিয়ররা যারা আছে তাদের কাছে জানতে চায় যে এটা আসলে ঠিক কি না। তাদের মধ্যে এই যে ফেক নিউজের যে কনসেপ্টটা, এটা তাদের মধ্যে মাথার মধ্যে খুব ভালো মতো ঢুকে গেছে। তো এটাও আমি বলবো যে আমরা এখন ডেইলি ধরেন 150-200 সোশ্যাল মিডিয়া, মানে আপনার ফেসবুক, ইউটিউব,
ওয়েবের কন্টেন্ট মিলে আমরা 200, 250, 300, কখনো কখনো এর চেয়েও বেশি কন্টেন্ট আমরা প্রডিউস করছি। এত নিউজের চাপে আসলে দু একটা কখনো কখনো যোগ হয়ে যায় না তা না, এটা একটা চাপের কারণেও হতে পারে। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো। এবং ভুলগুলো হয়ে যে আপনি বলছিলেন 150, 200, 250 কখনো কখনো করছেন, তার চেয়ে বেশিও করেছেন, কিন্তু আপনারা যখন জানতে পারেন এই ভুলগুলো হয়েছে তখন আপনারা কি করেন? এই বিষয়টা একটা ছোট্ট বিরতি নিয়ে আসবার পরে আপনার কাছে জানতে চাইবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন। ফিরছি একটু পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। আজকে আমরা আলাপ করছি খবরের সত্য মিথ্যে এই বিষয়টি নিয়ে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যমুনা টেলিভিশনের জয়েন্ট নিউজ এডিটর মুর্শিদুজ্জামান হিমু আপনার সাথে। আপনাকে আরও একবার স্বাগত। বিরতির আগে যে বিষয়টি বলছিলেন, কেন ভুলগুলো হয়ে থাকে আপনি বলছেন, কিন্তু যদি ভুলগুলো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করেন? যেমন আমরা যদি প্রিন্ট মিডিয়া জায়গাটা দেখি, সেখানে তারা সংশোধনী পরবর্তীতে ছাপান পরের দিনে, হ্যাঁ, কিন্তু এই জায়গাটায় টেলিভিশন মাধ্যম বা অনলাইন মাধ্যমে সেই সুযোগটা কি রয়েছে, বা আপনারা কি করেন সেটি, বা কি করে থাকেন আপনারা? হ্যাঁ, অবশ্যই এটা তো আসলে সাংবাদিকতার খুব বেসিক প্র্যাকটিস যে আপনার যদি কখনো ভুল হয়ে যায়, ভুল তো হতেই পারে, ভুল যদি হয়ে যায় তাহলে সেটির সংশোধনী দেয়া, এবং সেটি আমরা অবশ্যই করি। আমার একটি খবরের কথা মনে পড়ছে, যদিও সেই খবরটি মানে ভুল খবরটি বলে আবার আমি মনে করতে চাচ্ছি না বা বলতে চাচ্ছি না। আচ্ছা, সেই ভুলটি আমাদের হয়ে যাওয়ার পরে খুব দ্রুতই আমরা সেটির ওয়েবে একটি সংশোধনী দেই, এবং যে আমরা ভুল করেছিলাম সেটি আমরা দুঃখ প্রকাশ করি। তো এরকম এই প্র্যাকটিসটা আমার মনে হয় যে অনেকেই করেন। পত্রিকার মতো যে আমাদের যেহেতু এখন সংশোধনী দেওয়ারও মাধ্যম আছে, আমাদের ওয়েব আছে, আমরা চাইলে ফটোকার্ড দিয়েও করতে পারি সংশোধনীটা, আমরা এটা করি। এটা অনেকেই করে। আমার চোখে আপনার পড়েছে। সংশোধনী দিয়ে থাকেন, কিন্তু যেটি পোস্ট করা হয়েছে সেটি কি ডিলিট করে দেন নাকি সেটি থেকে যায়? না, সেটি তো ভুলটা যদি থেকে যায় তাহলে সেটা তো নানা সময় আবার সেটি শেয়ার হতে পারে, বা নানাভাবে সেটি অন্য মিনিংও দাঁড় করাতে পারে। সেটি আমরা চেষ্টা করি দ্রুততার সঙ্গে সেটি সরিয়ে ফেলার। আচ্ছা আচ্ছা, তো আরেকটি বিষয় জানতে চাইবো যে যে কোনো একটা তথ্য ভুল কখনো কখনো সাধারণ মানুষজন বুঝে যান বা বোঝেন, যে কোনোভাবেই হোক না কেন। তো আপনারা এমন কোনো অভিজ্ঞতা আছে কি, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন পেয়েছেন, বা সাধারণ মানুষের প্রতিক্রিয়ার বিষয়গুলো কিভাবে আপনারা হ্যান্ডেল করছেন? আসলে সত্য কথা বলতে কি, আমরা আসলে অনেক সময়ই, বেশিরভাগ সময়ই মানে নিচের যে আপনারা যে কমেন্ট গুলোর কথা বলছেন, বা আপনি, আমার মনে হচ্ছে সেটা আপনি বোঝাতে চাইছেন, সেটা আসলে অনেক সময় ইচ্ছা করে আমরা সেটা একটু অ্যাভয়েড করি। কারণ অনেক সময় ধরেন নানা ধরনের উল্টাপাল্টা অনেক ধরনের কমেন্ট আসতে থাকে, সেটার জন্য অনেক সময় আমরা সেটা একটু ওভারলুক করে যাই। তারপরও আমাদের সেই কমেন্ট গুলো তো আমাদের ফলো করতেই হয়। কখনো কখনো সেখানে একটু সেন্সরশিপও নিয়ে আসতে হয়। আবার কখনো কখনো সেই কমেন্ট থেকেও আমরা অনেক নিউজের ক্লু পাই। এরকম আমরা সেই নিউজের মানে কমেন্ট থেকে নিউজের ক্লু পেয়ে আমরা নিউজও করেছি। এরকমও মানে অভিজ্ঞতা আমাদের আছে। গঠনমূলক সমালোচনা হলে কি জবাব দেন? গঠনমূলক সমালোচনা আসলে সত্যি কথা বলতে সেভাবে দেয়া হয় না। কারণ এত বেশি কমেন্ট আসতে থাকে যে এটা আসলে কুলিয়ে ওঠা খুব মুশকিল। মানে আমাদের মতো মানে আমাদের টেলিভিশনে বা আমাদের মতো যারা চ্যানেল যারা অনেকগুলো, এর আগেই বললাম যে অনেক কন্টেন্ট আমাদের প্রডিউস হয়, সেখানে যদি আমরা নিয়মিত যদি মানে যারা আমাদের রিডার আছে বা দর্শক আছে তাদের যদি রিপ্লাই দিতে থাকি, সেটা আমাদের জন্য কুলিয়ে ওঠা খুব কষ্টের। কিন্তু আমরা চেষ্টা করি তাদের গঠনমূলক যে কমেন্ট গুলো আছে বা কোনো ধরনের ইনফরমেশন, অনেক ইনফরমেশনও তারা দেন, সেগুলো আমরা নেয়ার চেষ্টা করি, এবং সেগুলোকে অনেক ক্ষেত্রে আমরা সোর্স হিসেবেও কাজে লাগাই। অনেক ধন্যবাদ। ক্লিয়ার, আপনার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। জনাব মুর্শিদুজ্জামান হিমু, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা আবারও নিশ্চয়ই আপনার কাছে আসছি। জনাব আমির শাকির, আপনার কাছে এই মুহূর্তে একটু জানতে চাইব, আপনারা যেই বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করেছেন এবং সেখানে গণমাধ্যমগুলো নিয়েই আপনারা মূলত এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন, গণমাধ্যমগুলো আপনাদের এই প্রতিবেদনের বিষয়ে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছে বা তারা কি বলছেন? প্রকৃতপক্ষে যে আমরা কাজ করছি, তো এই প্রতিবেদনটা প্রকাশ করেছি গণমাধ্যমে কি পরিমাণ ভুল বা বিভ্রান্তিকর খবর আমরা এর আগের বছরে দেখেছি, চিহ্নিত করেছি, এটার উপর ভিত্তি করে। জি।
গণমাধ্যমগুলোর প্রতিক্রিয়া আমার কাছে গুরুত্বপূর্ণ না, এবং প্রতিক্রিয়া ম্যাক্সিমাম গণমাধ্যমই হচ্ছে অনিচ্ছাকৃতভাবেই যেই ভুল খবরগুলো আমরা চিহ্নিত করেছি এগুলো হচ্ছে বাইরের কোনো গণমাধ্যম থেকে, বিদেশি ছোট গণমাধ্যম থেকে, যেগুলো সোর্স দুর্বল বা এইরকম কারণে নেওয়ার কারণে, একটু ভালো করে যাচাই করে না নেওয়ার কারণে, ভালো সংবাদ সংস্থা বা ভালো গণমাধ্যম, আন্তর্জাতিক মানের যে গণমাধ্যমগুলো আছে ওইগুলোর কাছ থেকে না নেওয়ার কারণে এই ভুলগুলো সাধারণত ঘটে থাকে। কিছু কিছু গণমাধ্যম দেখা গেছে এরকম হয়েছে যে রয়টার্সের মতো বড় গণমাধ্যমও ভুল করেছে এবং তারা পরবর্তীতে সংশোধন করেছে, কিন্তু রয়টার্স যখন খবরটা প্রকাশ করলো, বাংলাদেশের কোনো একটা আউটলেট সেটা নিউজ প্রকাশ করেছে, পরবর্তীতে রয়টার্স দেখা গেছে সেটা সংশোধনী দিয়েছে, সেটা আর ফলো করেনি, জেনারেলি ফলো করা হয় না গণমাধ্যমের পক্ষ থেকে। এজন্য এই ভুলটা সাধারণত রয়ে যায়। সো ইন্টেনশনালি গণমাধ্যমগুলো প্রকাশ করে না, এটা আমার পর্যবেক্ষণ বলে যে ইন্টেনশনালি সাধারণত গণমাধ্যম কোনো গণমাধ্যমই করে না। আমাদের যে 44টা আমরা ধরেছি এগুলোর মধ্যে একটাও ইন্টেনশনালি আমার কাছে মনে হয়নি। এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ। আর কিন্তু আমি জানতে চেয়েছিলাম যে গণমাধ্যমগুলো আপনাদের এই প্রতিবেদন নিয়ে কোনো কিছু বলেছে কিনা বা আপনাদের সাথে কথা হয়েছে কিনা? ম্যাক্সিমাম গণমাধ্যমগুলো আমাদের সাথে যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। তারা জানিয়েছে যে আসলে সেই ভুলগুলি তাদের কয়টা ভুল ছিল, কেউ 4টা, কারো 5টা, কারো 3টা, কারো 2টা। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদের 2টা কোনটা আমরা জানতে চাই, একটু আমাদেরকে পাঠান। তো আমরা তাদেরকে সেভাবে রিপ্লাই করেছে এবং তারা বলেছে যেগুলো আমাদের ইন্টেনশনাল ছিল না। এর আগেও যখন তারা আপিল করেছে, যেহেতু ফেসবুকে রেটিংয়ের একটা বিষয় আছে, তারাও তখন নিউজ সংশোধন করে আপিল করেছে। আমরা বলেছি, ওনারা বলেছেন এগুলো ইন্টেনশনাল না। আমরাও তো বুঝি, তো পরবর্তী সংশোধন করার পর আমরাও সেই রেটিং আমরা তুলে নিয়েছি। কিন্তু এই যে ইন্টেনশনাল যে বিষয়টা, এখন ম্যাক্সিমাম গণমাধ্যমেরই প্রতিক্রিয়া খুব পজিটিভ ছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু বিষয় জানতে চাই যে দু একটা মিডিয়া যেগুলো হচ্ছে একটু অসুখী হয়েছেন যে এই তালিকায় আছে, এই তালিকায় তো ম্যাক্সিমাম নামই আছে। আমাদের ইন্ডিয়াতে যে রিপোর্ট প্রকাশ হয় এনডিটিভি থেকে শুরু করে অনেক বড় বড় আউটলেট, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, এইরকম বড় বড় গণমাধ্যমগুলো লিস্টে চলে আসছে। সো কাজ করলে এর মধ্যে ভুল হবে। জার্নালিজম যখন থেকে জার্নালিজম শুরু হয়েছে, স্যার বলতে পারবেন ভালো, যখন থেকে জার্নালিজম শুরু হয়েছে গণমাধ্যমে ভুল ইন্টেনশনাল হোক আনইন্টেনশনাল হোক, সেটা হওয়ার যে রীতি সেটা তখন থেকেই চলে আসছে। এবং এখানে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখতে চাচ্ছি যে আগে প্রিন্ট মিডিয়ায় একটা ভুল খবর প্রকাশিত হওয়ার পরে সেটা দেখা গেছে প্রকাশিত হয়ে গেছে, পরের দিন কি করলো, প্রিন্ট মিডিয়া আবার একটা ডিসক্লেমার দিয়ে দিল যেটা আমাদের অনাকাঙ্ক্ষিত ভুল ছিল। কিন্তু এই ডিজিটাল প্রযুক্তির যুগে যেখানে নিউজগুলো হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সব বিভিন্ন জায়গায় প্রচার হয়ে যাচ্ছে, তখন ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে গাইবান্ধার 5 আসনে নির্বাচন স্থগিত করেছে, এরকম একটা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সূত্রের বরাত দিয়ে এরকম একটা নিউজ গণমাধ্যমে প্রচার হয়েছে। এরপরে ওই দিন রাতের বেলায় ইসি হচ্ছে একটা ইলেকশন কমিশন একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে খবরটা বন্ধ হয়েছে বলে প্রচার করা হচ্ছে গণমাধ্যমে, এই খবরটা সঠিক নয়। গাইবান্ধা 5 আসনের ইলেকশন স্থগিত করা হয়নি। তখন ওই প্রেক্ষিতে গণমাধ্যমগুলো আবার এইটাও বিবৃতিটাও আলাদা নিউজ হিসেবে তার প্রচার করেছে, আলাদা ইউআরএল এ, আলাদা লিঙ্কে। কিন্তু আগের যে নিউজটা সেই নিউজটা থেকে গেছে। তো বর্তমান প্রযুক্তির যুগে এটা করতে হবে, যদি কোনো নিউজের সংশোধনী এরকম করে আসে তাহলে আগের নিউজটা যে মানুষদের কাছে যাচ্ছে, পরের প্রকাশ করা নিউজটা তাদের কাছে যাবে না, এটাই স্বাভাবিক। সো এজন্য হচ্ছে আগের যে নিউজটা প্রকাশিত হয়েছে এরকম কোনো ধরনের সংশোধনী আসলে আপনারা পরে আলাদা করে নিউজ করেন, সমস্যা নেই, কিন্তু আগের নিউজটাকে সংশোধনী করে না দিলে পাঠক এবং শ্রোতা তারা বিভ্রান্ত হবেন সুযোগ আছে। তো আরেকটি বিষয় এটার সাথে একটু জানতে চাই যে আপনারা যেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে সত্য মিথ্যাগুলো আপনারা ক্লিয়ারলি মানুষকে দেখিয়ে দিচ্ছেন, আপনাদের প্রতিবেদনও আপনারা ক্লিয়ারলি উল্লেখ করেছেন। এই সত্য মিথ্যার যাচাইয়ের মানদণ্ডটা কিভাবে আপনারা নির্ধারণ করেছেন?
এটা আমরা যে যাচাই করি, সে যাচাই করার সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে, মেথোডোলজি আছে, সে অনুযায়ী আমরা যাচাই করি। এখন এক একটা ভুল খবর যাচাই করার প্রক্রিয়া এক এক রকম হয়। ধরুন যদি কোনো একটা ভিডিওকে আমরা কিভাবে আসলে চিহ্নিত করি, ধরুন এটা গণমাধ্যম হোক কিংবা অন্য জায়গায় হোক, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটা ভিডিও, এই ভিডিওটা প্রকাশ করে বলা হচ্ছে এটা হচ্ছে গাজায় ইসরায়েলের হামলার একটা ভিডিও। তখন আমরা প্রথমে হচ্ছে ডাউট করি, সন্দেহ করি। আচ্ছা, যে কোনো একটা খবরকে আমাদের চোখটা হচ্ছে সন্দেহপ্রবণ, আমরা প্রথমে একটা সন্দেহ করি, হ্যাঁ এই নিউজটা মনে হচ্ছে এই এত বিশাল মরুভূমি ভিডিওটাতে দেখা যাচ্ছে, এই ভিডিওটা সম্ভবত গাজায় হওয়ার কথা না, এত বড় মরুভূমি গাজায় থাকার কথা না। তো হয়তো আমরা সেটা ডাউট করে আমরা ওটা সার্চ করে দেখি যে ওটা সিরিয়ার একটা ঘটনা কিংবা লিবিয়ার একটা ঘটনা। তখন আমরা এটাকে যাচাই করে তখন এই ভিডিওটা কিসের সেটা আমরা প্রমাণ করে দিলেই তখন এটার গাজার বলে যিনি প্রকাশ করেছেন যে গাজায় হামলার দৃশ্য বলে বা এরকম একটা শিরোনাম দিয়ে, তখন এটার ভিত্তিটা আর থাকে না, তখন এটা প্রমাণিত হয়। এটাকে আমরা আমাদের পেশাগত ভাষায় ডিবাঙ্ক বলি বা যাচাই করা বলি। ওকে, আর একটু ছোট্ট করে জানতে চাইবো যে আপনারা যদ্দূর জানি 6টি ভাষায় বুম বাংলাদেশ কাজ করছে, তো আমাদের বাংলাদেশ বা আমাদের এই যে গণমাধ্যমগুলোর এই অবস্থান কোথায়? আমরা 6টি ভাষায়, আমরা 5টি ভাষায় কাজ করি। বাংলাকে 2টা, বাংলাদেশ বুম বাংলাদেশ এবং বুম বাংলা যেটা ইন্ডিয়ান বাংলায় প্রচারিত হচ্ছে, সেই হিসেবে আমরা 5টা ভাষায়, কিন্তু আমাদের সেই হিসাবে 2টা যদি ধরি, বাংলাকে ইন্ডিয়ান বাংলা এবং বাংলাদেশের বুম বাংলাদেশ, সেই হিসাবে 6টা নিউজ রুমে আমরা কাজ করি। তো মোটামুটি ইন্ডিয়াতে যদি 4টা, শুধু ইন্ডিয়াতে ইংলিশ, হিন্দি, গুজরাটি এবং বাংলা 4টা ভাষায় কাজ করা হয়, কিন্তু ইন্ডিয়ার কম্পাইলেশনটা ওরা সারা ইন্ডিয়ায় কতগুলো ডিটেক্টেড হয়েছে পুরাটার উপরে ওনারা করেন। বাংলাদেশ আমরা আলাদা করে করি, মিয়ানমার আলাদা করে প্রকাশ করে। এখন ইন্ডিয়াতে দেখা গেছে যে গত বছরের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, এটা প্রায় আমরা 44টা ডিটেক্ট করেছি, ইন্ডিয়াতে ডিটেক্ট হয়েছে 77টা, আমাদের চেয়ে অনেক বেশি। কিন্তু ওখানে তো চ্যানেল অনেক বেশি, ওখানে চ্যানেলও অনেক বেশি, এরিয়াও অনেক বেশি। সো ওখানেও অনেক বড় বড় গণমাধ্যম এই তালিকায় চলে এসছে। তো আমাদের বাংলাদেশে যে বলছিলেন প্রতিক্রিয়া, কোনো গণমাধ্যম হয়তো মনে করেছে যে এখানে মনে হয় আমার 2টা খবর বা 3টা খবর আমাদের নাম আসাটা আমাদের মনে হয় ডিসক্রেডিট। আমি মনে করি না, গণমাধ্যম ভুল করে এবং ভুল করার পরে তার দায়িত্বশীল আচরণই পাঠকের কাছে আবার তাকে গ্রহণযোগ্য করে তোলে। সো আমি মনে করি গণমাধ্যম, যে আমি প্রশ্নটা থেকে একটু ভিন্ন দিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে গণমাধ্যম এই যে ভুয়া খবর যে কোনোভাবে, আমি এটাকে আমরা আমাদের প্রতিবেদনে বলেছি ভুয়া খবরের ফাঁদে যে পা দেয়, এটার ম্যাক্সিমামই হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজের ক্ষেত্রে, যেমনটা হিমু ভাই বলছিলেন। তো ইন্টারন্যাশনাল নিউজের ক্ষেত্রে করার জন্য, এইটাকে আসলে কমিয়ে আনার জন্য, যে এটা থেকে বাঁচার জন্য গণমাধ্যমগুলো যা করতে পারে, ফ্যাক্ট চেকের জায়গা থেকে আমরা প্রতিষ্ঠান হিসেবে যেটা সেটা হচ্ছে নিউজ রুমে যারা কাজ করেন তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা এই বিষয়ে, যে কোনো বিষয় যদি একটু মনে হয় যে এরকমটা হওয়াটা একটু অস্বাভাবিক ঘটনা, ধরুন ইসলাম বিদ্বেষী এক মন্তব্য করে বসেছেন ইতালির প্রধানমন্ত্রী, বিষয়টা একটু সন্দেহ করার মতো ঘটনা, ইতালির প্রধানমন্ত্রী এরকম একটা হইতেও পারে, কিন্তু একটু যাচাই করে দেখি। পরে যাচাই করে দেখলাম যে উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি 18 সালে যখন উনি একজন সাধারণ রাজনৈতিক কর্মী ছিলেন, নেতা ছিলেন, তখন উনি এরকম একটা মন্তব্য বলেছিলেন যে ইসলাম ইউরোপের কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পরবর্তীতে উনি এখন ইতালির প্রধানমন্ত্রী, উনি বলা হচ্ছে যে সেক্ষেত্রে অনেকাংশে আসলে সেই সময়টাও হয় না, ওখানে যেমনটি বলছিলেন, আরো কিছু বলা হয়েছে যে উনি গত সম্ভবত রোববার বা শনিবারের দিন উল্লেখ করে যে গত শুক্রবার একটা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক উপস্থিত ছিলেন এবং স্পেস এক্সের মালিক ইলন মাস্ক উপস্থিত ছিলেন, এইরকম একটা অনুষ্ঠানে তিনি এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেন। অ্যাওয়ারনেস ক্রিয়েটের কথা বলছিলেন, আর কি পয়েন্ট বলছেন? কারটা মানে আপনি দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে, আমরা ছাড়াও বুম বাংলাদেশ ছাড়াও আরও 2টা প্রতিষ্ঠান রয়েছে যারা IFCN এর সিগনেটরি এবং ফেসবুকেরও ওরা পার্টনার। বুম বাংলাদেশের 1 বছরখানেক পরে ওরা এসছে, ফ্যাক্ট ওয়াচ আছে, AFP আছে।
সবাই আমরা নিউজ রুম এবং গণমাধ্যম বা সাংবাদিক যারা আছে তাদেরকে ফ্যাক্ট চেক বিষয়ে ট্রেনিং প্রদান করে থাকি। নিউজ রুমে যারা কাজ করেন তাদের জন্য যে কোনো ফ্যাক্ট ওয়াচ সহ, আমি আমার প্রতিষ্ঠানের কথা বলে আমাদেরকে যদি ইনভাইট করা হয় আমরা সেখানে গিয়ে আমরা স্বেচ্ছায় আমরা গিয়ে ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আমির শাকির। আপনার কাছে আবারও আসবো আমরা। অধ্যাপক মফিজুর রহমান, আপনার কাছে এই মুহূর্তে একটু জানতে চাইব সাংবাদিকতার জায়গাটা, এথিক্সের ইম্পর্টেন্সটা কতখানি? হ্যাঁ, সাংবাদিকতা তো তার যে ম্যান্ডেট, আপনি জার্নালিজম যারা করেন তাদের ম্যান্ডেটটা কোথায়, কেন ওনারা তথ্য সংগ্রহ করে তথ্য মানুষের জন্য দেন, এবং সেটার যে ম্যান্ডেটটা সেটা হলো যে এথিক্যাল প্র্যাকটিসের উপরেই। যদি সেটা এথিক্যাল প্র্যাকটিস না হয় তাহলে তো সেই ম্যান্ডেটই থাকে না জার্নালিজম করার। অর্থাৎ সাংবাদিকতা করতে গেলে আপনাকে তো সেই সত্য তথ্য সংগ্রহ করা এবং সত্য তথ্য মানুষকে জানানো, অবজেক্টিভলি সেটা জানানো, সেটার উপরেই কিন্তু সাংবাদিকতার পুরো বেসিসটা দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু আবার অপরপিঠে আমরা দেখব যে হিস্ট্রিক্যালি আপনি দেখবেন যে জার্নালিজমকে আমরা যেভাবে আসলে গ্লোরিফাই করতে অভ্যস্ত হয়ে উঠেছি, কিন্তু আসলে জার্নালিজম কিন্তু পারপাসিভ জার্নালিজম হিস্ট্রিক্যালি বিভিন্ন সময় হয়েছে। ইউরোপে পার্টিসান প্রেস ছিল, একদমই পলিটিক্যাল প্রেস, তারা পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে তাদের উদ্দেশ্য সাধনের জন্য তারা সাংবাদিকতা করেছে। আমেরিকাতে আমরা পেনি প্রেস দেখেছি, বা আপনি যদি রিসেন্ট সময়ের কথা বলেন, আমরা যে ফার্স্ট গালফ ওয়ারের আগে দিয়ে যে ওয়েস্টার্ন মিডিয়াগুলো যেভাবে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন যে ইরাকে আছে, তো সেটা তারপরে কিছুই পাওয়া গেল না। তার মানে তো সেগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে এক ধরনের ক্যাম্পেইন ছিল, তাই না? তো অতএব এই বিষয়গুলো ছিল, কিন্তু তারপরেও আমরা বলবো যে সাংবাদিকতা যেহেতু আপনার সেটা অবজেক্টিভ হতে হবে, সেটা সত্য তথ্য হতে হবে, তাহলেই সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পায়। এই জন্যই কিন্তু এথিক্যাল, এই যে সাংবাদিকতার এথিক্যাল কনসিডারেশন, ওই সমস্ত ব্যাকগ্রাউন্ডের ফলেই কিন্তু আপনার প্রায় দীর্ঘকাল এভাবে প্র্যাকটিস হওয়ার পরেই সমস্ত সাংবাদিকরা একত্রিত হলেন গ্লোবালি যে না, আমাদেরকে এথিক্যাল প্র্যাকটিসে যেতে হবে। এবং এই এথিক্যাল প্র্যাকটিসের যখন তখন কোড অফ এথিক্স সামনে আসলো। অর্থাৎ কোড অফ এথিক্স যদি আপনি নিয়ে আসেন সামনে, তাহলেই সেটা গ্রহণযোগ্য হবে, এবং মানুষ যখন গ্রহণ করবে তখনই কিন্তু আপনার বেঁচে থাকা, আসলে অডিয়েন্সের মাধ্যমেই তো আপনি বেঁচে থাকবেন, সেটাই তো সাংবাদিকতার মূল ভিত্তি। এখনকার যে সময়টা, আমরা যে ব্যস্ততার একটা সময়, এই জায়গাটায় আমরা দেখি যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বলি বা অনলাইন যে মাধ্যমগুলো কাজ করছে, সেই জায়গাটায় সংবাদগুলো প্রচার করা হয় কখনো কখনো কেউ ভিউ বাড়ানোর জন্য করে থাকেন, এবং সেক্ষেত্রে এথিক্সের জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রেই না। আসলে গণমাধ্যমগুলো যে আপনার করোনা এবং প্রযুক্তির এই ফলে এবং করোনার পরবর্তী সময়ে যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, আসলে তাদের একটা বিজনেস মডেল প্রয়োজন ছিল, একটা ফাইন্যান্সিয়াল বিজনেস, মানে কি সাস্টেনেবল বিজনেস মডেল, যার মধ্য দিয়ে ওনারা ভালোভাবে টিকে থাকবেন। সেটা করতে গিয়ে ওনারা আসলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করেছেন, এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে গিয়ে ওনারা প্ল্যাটফর্ম ডাইভার্সিফিকেশন করেছেন। ওনারা নিউজ, ওনার হার্ড পেপারের নিউজ, সেটা উনি অনলাইনে নিয়ে যাচ্ছেন, উনি বিভিন্ন চ্যানেলে সেটা দিচ্ছেন, এবং সব জায়গা থেকে মনিটাইজেশন করে নিজেকে সাস্টেনেবল করার চেষ্টা করেছেন। এখন এই যে সেই কাজটা আপনার একদিক থেকে ফাইন্যান্সিয়ালি ভায়াবল হওয়া, তো সেটা আপনার জরুরি, দরকারি, তাই না? কিন্তু আপনি সেটা করতে গিয়ে আপনাকে তো প্রতিনিয়ত যে বিষয়টা আপনাকে বিবেচনায় নিতে হবে যে আলটিমেটলি ইউর রেসপন্সিবিলিটি ইজ টু এনশিওর দ্য ওয়েলবিং অফ দি পিপল, তাই না? এবং জাস্টিস এনশিওর করা, সত্য তথ্য, মানুষকে তো আপনি বঞ্চিত করতে পারবেন না সত্য থেকে, তাহলে কিন্তু আপনার আর কোনো উপায় নেই, আপনি সেটা কিছুতেই পারেন না। তো এখন এই এথিক্যাল প্র্যাকটিসের জায়গাটা, এই বিজনেস এবং এথিক্যাল প্র্যাকটিস, এই দুটোর একটা কলিশন তৈরি হয়েছে। আর সেই কলিশন তৈরি হয়েছে ইন দ্য সেন্স যে আমি কি জানতেনভাবে এখন আমি অর্থ উপার্জন করবো, তাহলে আমি অন্য আরেকটা বিজনেসের 8-10টা বিজনেসের মতো হয়ে গেলাম। কিন্তু জার্নালিজম তো ইটস এ রেসপন্সিবল প্রফেশন, তাই না? এবং খুব ডিগনিফাইড প্রফেশন, আমরা সেটাই বলে আসছি, এবং সেটাই হওয়া উচিত, এবং সেটা এখনও আমরা ক্লেইম করি। এখন এই ক্লেইমটা আপনি যত ভ্যালিড রাখতে চাইবেন, যত আপনি এটাকে গ্রহণযোগ্য মাত্রায় মানুষের মাঝে আপনার এই অথরিটিটাকে আপনি রাখতে পারবেন, তখনই যখন আপনি ন্যায়নিষ্ঠভাবে সত্য তথ্য উপস্থাপন করবেন এবং মানুষের কল্যাণের জন্য অবজেক্টিভলি আপনার তথ্য দিবেন। এখন ওই কোয়ালিশনটা যেন সেই পর্যায়ে না যায় যে আপনি প্রফেশনাল এথিক্সের সাথে কম্প্রোমাইজ করবেন। এই প্রফেশনাল এথিক্সের সাথে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আমাদের স্ক্রিনে যিনি আছেন হিমু ভাই, উনি বলছিলেন যে ওনারা 200-300 নিউজ প্রত্যেক দিন দেন। তা আমার মনে হয় যে প্রত্যেক দিন কি 200-300 নিউজ জার্নালিজমের, যদি আমরা এথিক্যাল প্র্যাকটিসের কথা বলি, 200-300 নিউজ দেওয়ার মতো কিন্তু নিউজ কেমিস্ট্রি আমাদের এখানে আছে? 200-300 নিউজ যে আমি আপলোড দেই, এই 200-300 নিউজ আপলোড দেওয়ার মতো আমার যেই আমরা জার্নালিজমকে যেভাবে ডিফাইন করি, জার্নালিজমের এলিমেন্টস, জার্নালিস্টিক কেমিস্ট্রি, এইসব মিলিয়ে 200-300 নিউজ হওয়ার মতো কন্টেন্ট কিন্তু সাদামাটাভাবে আমি যা বুঝি একজন হিসেবে
যেহেতু দীর্ঘদিন এই প্রক্রিয়ার সাথে জড়িত আছি, এত নাই। তার মানে কি আমরা একটা তথ্যপ্রবাহী পথ হয়ে উঠেছি। আমরা যতটুকু না জার্নালিজম, তার চেয়ে বেশি এই তথ্য প্রযুক্তির কারণে আমরা তথ্যপ্রবাহী পথ, এবং যেই তথ্যপ্রবাহী পথগুলো আমরা আসলে ওই যে আপনার ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি বা ওই যে ভিউ বাড়ানো বা যেভাবেই হোক মনিটাইজেশন প্রক্রিয়া, সেটাকে যত বেশি ইনভলভ করা যায়, এটা এই প্রেশারটা আছে আসলে। এই প্রেশারটা আছে কারণ আপনাকে তো আমাদেরকে বুঝতে হবে যে আসলে ওই সাবসিডি দিয়ে কতদিন, আমি তো 10 টাকা দিয়ে পত্রিকা কিনে, এটার পেছনে খরচ আছে 25 টাকা 30 টাকা, বাকি 20 টাকা তো ওনাকে আয় করতে হয়। তদ্রুপভাবে টেলিভিশন বা অন্যান্য গণমাধ্যমগুলো তার যে হিউম্যান রিসোর্স, এগুলোর জন্য তো তার খরচ আছে। এখন সাস্টেনেবিলিটি, আপনি যদি ইকোনমিক সাস্টেনেবিলিটি যদি তৈরি না হয়, আপনি যদি ওই অর্থ অন্য জায়গা থেকে আসবে আর আপনি খুব ন্যায়নিষ্ঠভাবে সাংবাদিকতা করবেন, সেটা কিন্তু আসলে হয়ে ওঠে না। বহুমাত্রিক ক্রাইসিস আছে, বহুমাত্রিক ক্রাইসিস আছে, সেই বিষয়গুলোকে আসলে ক্রাইসিসগুলো মোকাবেলা করি আসলে এগিয়ে যেতে হবে। বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া কি কোনো তথ্য মৌখিক বা সংবাদ আকারে প্রচার বা প্রকাশ করার কোনো সুযোগ রয়েছে কিনা? কিছুতেই না, কিছুতেই না। নিউজ সোর্স সেটা তো সাংঘাতিক রকমভাবে ইম্পর্টেন্ট। আপনি নিউজ সোর্স, এবং সেই শুধু নিউজ সোর্স হলেই হবে না, সেটা অ্যাপ্রোপ্রিয়েট নিউজ সোর্স আমরা বলি। অ্যাপ্রোপ্রিয়েট নিউজ সোর্স, আমি সাধারণত সাদামাটাভাবে যদি একটা উদাহরণ দিই, আপনি হয়তো হেলথ বিষয়ক একটা নিউজ করবেন, এখন আপনি তো আসলে মানুষের স্বাস্থ্য, এখন মানুষের ডাক্তারের কাছে যাবেন, আপনি তো পশুর ডাক্তারের কাছে যাবেন না। এটা জাস্ট আমি একটু বোঝানোর জন্য বলছি যে সোর্সের অ্যাপ্রোপ্রিয়েটনেস। এখন সোর্স যেমন আপনার থাকবে, আবার আমরা বলি কি যে আপনার একটা সোর্সই তো এনাফ না, আপনাকে অন্তত মানে দুটো সোর্স থেকে পারলে আরও বেশি জায়গা থেকে ক্রস চেক করে আপনি যখন জাস্ট কনভিন্সড হবেন, তখনই কিন্তু আপনি যাবেন। আর একেবারে সোর্স কিছুই আপনাকে দেয় নাই, আপনি নিজস্ব ফেব্রিকেশন থেকে, ইমাজিনেশন থেকে, অথবা মৌখিকভাবে একজন বলেছেন, তিনি দায়িত্ব নিয়ে বলছেন না, সেটার উপর ভিত্তি করে আমি নিউজ করতে পারি না, কারণ সেই নিউজ তো চলে যাচ্ছে আমার লক্ষ লক্ষ মানুষের কাছে, তাই না? সেই দায়িত্ব তো আমাকে নিতে হবে। ধন্যবাদ। নিশ্চয়ই আপনার কাছে আবারও একটু শেষ মুহূর্তে আসবো আমরা। জনাব মশিউজ্জামান হিমু, আপনার কাছে এবারে আসতে চাই, একটু জানতে চাই যে এই যে সংবাদের কথাগুলো বলছিলেন আমাদের অধ্যাপক মফিজুর রহমান বলছিলেন, এবং আমাদের আরেকজন অতিথি আমির শাকির তিনিও বলছিলেন যে এত সংবাদ কেন মানে প্রচার বা প্রকাশ করতে হয়? আচ্ছা, আমি স্যারের কথা শুরুতে একটু বলে রাখি। আমি মানে আসলে 300 নিউজ সম্ভবত আমি বোঝাতে চাইনি, আমি বলেছি যে জি বলবেন। আচ্ছা, আমি 300 নিউজ বোঝাতে চাইনি, আমি বলেছি যে কখনো 300, 250, 300 কন্টেন্ট আমরা প্রডিউস করি। কখনো কখনো যেটা হয় কি যে একটা নিউজের 3টা-4টা কন্টেন্ট হতে পারে, তো সে অর্থে হয়তো বা সেটা 300 নিউজ হয় না, কখনো সেটা অনেক নিউজের সংখ্যা হয়তো বা কম হয়। আমরা হয়তো বা প্রাইম মিনিস্টার কোনো একটা কথা বললেন, সেখান থেকে আমরা 2টা-3টা কন্টেন্ট প্রডিউস করি, আমি সেই জিনিসটা বোঝাতে চেয়েছি। তো সে অর্থে এত নিউজ, মানে আসলে নিউজ যেগুলো ভ্যালু আছে সেগুলোই তো আমরা করি। একদমই মূলধারার গণমাধ্যমগুলো আমার মনে হয় না যে খুব বেশি একদমই নিউজ ভ্যালু নেই এরকম নিউজগুলো করেন। আমার কাছে মনে হয় আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে যেটা নিউজ ভ্যালু আছে, যেটা মানুষের জানার প্রয়োজন আছে, সেই জিনিসটাই আমরা আসলে নিউজ করি। সেটা টেলিভিশনে বলি, ওয়েবে বলি, সেই নিউজ সেগুলোই আবার আমরা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট হিসেবে দিই। সবকিছুর মধ্যে কিন্তু আসলে নিউজ ভ্যালুটাই আসলে মুখ্য থাকে। আমাদের ফ্যাক্ট চেকার ভাই শাকির ভাই যেটা বলছিলেন যে আমাদের এই যে ভুলগুলো যেগুলো হচ্ছে, সেখানে আসলে আমাদের নিউজ রুমের সচেতনতাটা বাড়ানোটা জরুরি। এটা একটা জিনিস, এই যে বুম বাংলাদেশ বা আরো অন্যান্য যারা আছে তাদেরকে আমি আসলে একটু থ্যাঙ্কস জানাই যে তাদের কারণে মানে আমরা একটা জিনিস ভাবি যে না, কেউ একজন হয়তো আমাদেরকে ফলো করছেন, বা আমরা ভুল করলে হয়তো তারা সেটা। জি, আমি এখনই শেষ করছি। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। খুবই সম্প্রতি আমাদের এক সহকর্মী এসে আমাকে বলছেন যে ভাইয়া, এটা তো পাকিস্তানের নিউজ, এটা আমরা ভারতীয় গণমাধ্যমের সোর্সে আমরা করব কি করব না। এই যে আমাদের সহকর্মীদের মধ্যে যেই মানে প্রশ্ন করার যে মানে মানসিকতা তৈরি হয়েছে, যে তাদের ভুল নিউজ না দেয়া, ফেক নিউজ না দেয়া, আমার মনে হয় যে সেটা একটা খুব বড় একটা বিষয়। আমাদের এরকম সচেতনতায় আরো যদি বাড়তে থাকে, আমার মনে হয় ধীরে ধীরে আমাদের নিউজ রুমের ভুল আরো কমতে থাকবে। হয়তো ওই রকম ভাবে ডিবাঙ্ক আমরা করতে পারি না, বাট আমাদের মানে শুরুতেই যে ভুল নিউজটা আটকে ফেলার এই চেষ্টাটা আমাদের এখন খুবই প্রবল থাকে। ছোট্ট করে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে মিথ্যে তথ্যগুলো ছড়িয়ে যায় বা ভুল তথ্যগুলো ছড়ায়,
সেক্ষেত্রে কখনো কখনো মানুষ বিভ্রান্ত হন এই তথ্যগুলো ছড়ানোর কারণে। এটা এক ধরনের অপকর্মই বলা যায়। তো এর দায় আসলে কার? এক বাক্যে যদি বলেন এই দায়টা কাকে দিবেন? আসলে দায়টা শুরুতে আমি বলে দিচ্ছি যে আমরা তো কেউ মানে ইচ্ছাকৃত জেনে করেন শুনে না। ভুল জি, করছি তা জি, না। জি। হ্যাঁ, তো এটার দায় আসলে আপনি যদি বলেন ভুল নিউজ যদি আমি দেই, আমাকে তো দায় নিতেই হবে। হ্যাঁ, কিন্তু একদমই আনইনটেনশনাল ভুল এগুলো, মানে এবং ম্যাক্সিমামই এগুলো আসলে দেশের বাইরের নিউজ, যেগুলো আসলে সেখান দেশের থেকে সেই স্বার্থ সূত্রের সংশ্লিষ্ট। বরাতেই আসলে প্রচার করা হয়। অনেক ধন্যবাদ জি, জনাব জি, মুশিদুজ্জামান হিমু আপনাকে। আমরা জনাব আমির শেখ আপনার কাছে সর্বশেষ একটি বিষয় জানতে চাইবো, সামাজিক প্ল্যাটফর্মগুলোতে যে ভুল তথ্যগুলো ছড়ায় সেগুলো কিভাবে প্রতিহত করা যাবে, আপনার সাজেশনটা কি? সামাজিক মাধ্যমে যে ভুল তথ্য সেটা বা প্রতিহত, গণমাধ্যমের কথা বলতে পারেন, সবগুলো মিলেই। জি। গণমাধ্যমও যদি সেটা, গণমাধ্যমের প্রত্যেকটারই সামাজিক মাধ্যমে প্রেজেন্স আছে এবং তাদের লাখ লাখ ফলোয়ার, এক একটা ভিউয়ার গণমাধ্যমে আছে, জি। 30 লাখ 40 লাখ 1 কোটির উপরে ফলোয়ার আছে, জি, জি। এরকমও আছে। সো গণমাধ্যমে হোক আর অন্য 20 সেকেন্ডের মধ্যে বলতে হবে। অন্য যারাই হোক, যে এটা গণমাধ্যম হোক আর অন্য যে কোনো মাধ্যমই হোক, ভুয়া খবরের ইয়েটা থেকে বাঁচার উপায় সাধারণত ইউজারদের কাছে খুব একটা নাই, যতক্ষণ না পর্যন্ত ইউজাররা মিডিয়া লিটারেসিতে, ফ্যাক্ট চেকের বিষয় লিটারেসিতে তারা শিক্ষিত না হবেন। তারা কিছু জিনিস জানবেন, প্রশ্ন করবেন এবং নিজেরা হচ্ছে এগুলো একটু সার্চ করে। যেমন ইউরোপের অনেক দেশে সেগুলো এখন হাই স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এগুলোকে শেখানো। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে একটু সর্বশেষ জানতে চাইবো, গণমাধ্যমের দায়িত্ব এবং সচেতনতা এই মুহূর্তে কতখানি জরুরি, এক বাক্যে যদি বলেন। না, সেটা তো গণমাধ্যম সবসময় সচেতন ছিল, এখন তো এখন আরো বেশি। এই জন্য যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ওই যে ফ্যাক্ট চেক, আমরা প্রত্যেকটা মিডিয়াতেই একজন ফ্যাক্ট চেক পারসন থাকা দরকার বলে মনে করি। আসলে ওনারা তো থার্ড পার্টি হিসেবে ফ্যাক্ট চেক করেন, কিন্তু ডেস্কে যারা কাজ করেন তারা তো ফ্যাক্ট চেকের কাজ করেন ট্র্যাডিশনাল মেথডে। কিন্তু যেহেতু এখন প্রযুক্তি কেন্দ্রিক বিভিন্ন ধরনের এই অপতথ্য এসে সব জড়ো হয় এবং ভুলভ্রান্তি হয়ে যায় বিভিন্ন কারণে অকারণে, এবং তারা হলো যে কোনো কারণেই বলি না কেন, সেই জন্য আসলে মেন স্ট্রিম মিডিয়াগুলোতে একজন করে ফ্যাক্ট চেকার আমরা রাখতে বলি, এবং প্রতিষ্ঠানগুলোতে এগুলো পড়াশোনাও বাড়ানো দরকার। এভাবেই আসলে মিডিয়া লিটারেসি ইম্পর্টেন্ট। এবং এই আজকে যে বিষয়টা আপনি আলোচনা করলেন, এটা আসলে আমরা আজকে গণমাধ্যমকে হয়তো কাঠগড়ায় দাঁড় করিয়েছি, কিন্তু আসলে পুরো মানুষকে, জনগণকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত এই অর্থে আমি বলছি। কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজার, ওই সোশ্যাল মিডিয়াতে এটা সবচেয়ে বেশি ডিসেমিনেটেড হচ্ছে, এই ভুয়া খবর এবং যেগুলো আমরা বলছি আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক মফিজুর রহমান, জনাব আমির শাকির এবং মুর্শিদুজ্জামান হিমু, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনারা যারা দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভীষণ ভালো থাকবেন।